ব্যবহার, এগুলো তোমরা নোট করে ফেলো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে, এগুলো সবসময় দরকার হবে। ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ বের করতে। ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ বের করতে ডট গুণনের ব্যবহার রয়েছে। তো ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ বের করতে আমরা জানি ডট গুণনের সূত্র এটা, a ডট b, a একটা ভেক্টর, b একটা ভেক্টর। আমরা কিভাবে বের করি? a এর মান ইনটু b এর মান ইনটু তাদের মধ্যবর্তী কোণের কোসাইন। আবার আরো একটা সূত্র শিখছিলাম আমরা, a ডট b ইজ ইকুয়াল টু ax bx, ay by, az bz। একসাথে লিখলাম স্যার, একসাথে লিখলাম। এখন যদি আমাদেরকে কোণ বের করতে দেয়, কোণ বের করতে দেয়, তাহলে a ডট b সমান তো এটা লেখা যায়, আবার a ডট b সমান এটাও লেখা যায়। তাহলে আলটিমেটলি তো স্যার আমরা এটা সমান এটা লিখতে পারি। তাহলে এখান থেকে যদি স্যার cos থিটা ইজ ইকুয়াল টু লিখি, তাহলে কি হবে বলতো? ax bx প্লাস ay by প্লাস az bz ডিভাইডেড বাই এটা এন্ড এটা। তারপর থিটা আমরা বের করে ফেলতে পারি কিভাবে? cos ইনভার্স করে আবার একই জিনিস লিখে দিব, তাহলে থিটা চলে আসবে। এইভাবেও তো আমরা বের করতে পারি নাকি? জি স্যার। এভাবেও বের করতে পারি। আবার আমরা তো চাইলে এই জায়গাটাতে, এই জায়গায় এইটা না লিখে, এই জায়গায় এটা না লিখে তো আমরা এটাও লিখতে পারি যে a ডট b, পারি কিনা? কারণ এই পুরোটা মানেই তো কি এটা, তাহলে এই পুরোটা সমান তো আমি এটা লিখতে পারি, পারি না? তাহলে তাহলে a ডট b লেখা যে কথা, ax bx প্লাস ay by প্লাস az bz, ওটা লেখাও কি কথা? সেম কথা। আশা করছি বুঝতে পেরেছো। এইভাবে লেখা যায়। তাহলে মধ্যবর্তী কোণ বের করতে আমরা এটা ব্যবহার করতে পারি। দেখা যাক একটা ম্যাথমেটিক্স করে দেখি আমরা মধ্যবর্তী কোণ বের করতে কিভাবে এটা ইউজ হয়। তো একটা গাণিতিক সমস্যা লিখে ফেলো সবাই। দুটি ভেক্টর a 30i minus 100k, b হচ্ছে গিয়ে তোমার হলে a ও p এর মধ্যবর্তী কোণ নির্ণয় করো। এটার মধ্যবর্তী কোণ নির্ণয় করতে গেলে এই মাত্র স্যার বলছি আমরা কি ব্যবহার করব? এই সূত্রটা ব্যবহার করব। cos থিটা সমান সমান কি? সরাসরি ব্যবহার, cos থিটা সমান সমান cos থিটা সমান সমান ax bx ay by az bz ডিভাইডেড বাই a এর মান ইনটু b এর মান। আশা করছি জিনিসটা বুঝতে পেরেছো। এই যে এখান থেকেই আসছে এটা। তাহলে a ভেক্টরের মান বের করে নেই আমরা। a ভেক্টরের মান কিভাবে বের করব? এই যে মডুলাস অফ রুট দিয়ে 30 স্কয়ার প্লাস মাইনাস 100 স্কয়ার, তো কত আসে এখান থেকে স্যার? এখান থেকে আসবে 10 রুট ওভার 109, এটা আসবে। আবার বি ভেক্টরের মান যদি আমরা বের করি, রুট ওভার
3 স্কয়ার 4 স্কয়ার মাইনাস 10 স্কয়ার, তাহলে ওখান থেকে আসবে 5√5। এই মানগুলো বসাই দাও এখানে, নিচে বসবে 10√109 ইন্টু 5√5, আর উপরে ax bx। তো তোমাদের মনে আছে এটা হচ্ছে ax, bx নাই এখানে, এখানে আছে az আছে, ay টা হচ্ছে 0, ay টা কার সাথে থাকবে, j এর সাথে, j তো নাই এখানে, আর j নাই মানে হচ্ছে ay টা হচ্ছে 0। az টা কত, az টা হচ্ছে কি -100, ax টা কত, ax টা হচ্ছে 30, এবার bx হচ্ছে 3, by হচ্ছে 4, bz হচ্ছে -10। তাহলে ax bx, তাহলে ax এর জায়গায় আসে 30 ইন্টু 3 গেল, প্লাস ay by, তাহলে ay এর জায়গায় আছে 0, by এর জায়গায় আছে 4, প্লাস az bz, az এর জায়গায় আছে -100, bz এর জায়গায় আছে -10। তাহলে ক্যালকুলেশন করলে কি আসবে স্যার, উপরে আসবে 90 যোগ এই যে মাইনাসে মাইনাসে প্লাস, আর এখান থেকে আসবে কত 1000, আর নিচে কত বসবে বলেন তো একটু, কত আসবে হিসাবটা একটু বলেন, একদম টোটাল ভাগফলটা বলেন। স্যার বলেন স্যার নিচে আসবে 1167.26। টোটাল ভাগফল হবে আচ্ছা 0.934। টোটালটা হ্যাঁ, মানে উপরেরটা ক্যালকুলেশন করে নিচেরটা দিয়ে ভাগ, নিচে তো কত আছে 10√109, আর এদিকে আসবে 5√5, তাহলে ভাগ করলে পাবো এটা। তাহলে এরপরে কজ ইনভার্স করে দিব 0.934, তাহলে এখান থেকে কত আসবে স্যার থিটা, 20.96 ডিগ্রি। তাহলে থিটা চলে আসছে। তাহলে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ ব্যবহার করতে আমরা কি ব্যবহার করব, কোণ বের করতে আমরা ডট গুণন ব্যবহার করব, এবং ডট গুণনের কোন সূত্র ব্যবহার করব দেখছো কিভাবে সূত্র ব্যবহার করব। আচ্ছা, ডট গুণনের এই একটা ব্যবহার পাইলাম আমরা, ডট গুণনের আরেকটা ব্যবহার, পরেরটা 2 নাম্বারটা লিখো। হ্যাঁ, ব্যবহার নাম্বার 2, 2 নাম্বার ব্যবহারে কি, আমরা দুটি ভেক্টর লম্ব কিনা জানতে, দুটি ভেক্টর লম্ব কিনা জানতে, এটা হচ্ছে দ্বিতীয় ব্যবহার ডট গুণনের। তাহলে দুইটা ভেক্টর লম্ব নাকি লম্ব না সেটা জানতে আমরা ডট গুণন ব্যবহার করব। তো লম্ব কিনা জানতে আমরা তো জানি লম্ব হওয়া মানে থিটা সমান কত হইতে হবে, 90 ডিগ্রি। তাহলে a ডট বি, আবার সূত্রটা লিখছি স্যার, সমান সমান a এর মান b এর মান cos থিটা সমান সমান আমরা জানি ax bx ay by and az bz। তো তোমরা তো জানো এখানে থিটা মানে কত বসবে স্যার, থিটা কত হয়, 90 ডিগ্রি হয়। আচ্ছা, থিটা যদি 90 ডিগ্রি হয়, cos 90 ডিগ্রির মান কত স্যার, 0। তাহলে আমরা বলতে পারি দুইটা ভেক্টর লম্ব হলে আমরা সরাসরি বলতে পারি a ডট b সমান কি বলতে পারি, 0 বলতে পারি। দুইটা ভেক্টর পরস্পর লম্ব হলে আমরা কি বলতে পারি, a ডট b সমান কি বলতে পারি, 0 বলতে পারি। লম্ব কিনা জানতে পরীক্ষা করতে বললে a ডট b করে দেখবো, যদি শূন্য আসে তাহলে লম্ব হবে, আর a ডট b এর জায়গায় স্যার কি লিখতে পারি, এটা লিখতে পারি। তাহলে ax bx প্লাস ay by প্লাস az bz এটা সমান 0।
তাহলে দুইটা ভেক্টর লম্ব কিনা জানতে a ডট গুণ a ডট b ইজ ইকুয়াল টু সরাসরি আমরা 0 বলতে পারি। a ডট b সমান যদি 0 আসে তাহলে ভেক্টর দুটো লম্ব। ঠিক আছে, তাহলে দুইটা ভেক্টর লম্ব কিনা সেটা জানতে আমরা ডট গুণন ব্যবহার করতে পারি। থিটা সমান 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে একটা অঙ্ক করে ফেলি, এখান থেকে আমরা অঙ্কের দিকে আগাই। তো লিখো প্রবলেমটা। প্রবলেমটা হচ্ছে এরকম যে দুটি ভেক্টর একটা হচ্ছে a 2mi minus 100k আর একটা হচ্ছে b ভেক্টর 3i plus mj minus 10k হলে এবং a ও b ভেক্টর পরস্পর লম্ব হলে m সমান কত? a ও b যদি লম্ব হয় তাহলে m সমান কত জানতে চাইছে। a ও b ভেক্টর যদি লম্ব হয় তাহলে m সমান কত সেটা জানতে চেয়েছে আমাদের কাছে। আচ্ছা, তো a ও b লম্ব হওয়া মানে কি? আমরা বলছি a ডট b সমান কি স্যার? 0। তোমরা প্রথমে বলবা যেহেতু ভেক্টর দুটি লম্ব সুতরাং a ডট b সমান 0। লম্ব জানতে আমাদের এই সূত্র ব্যবহার করব। আচ্ছা, এবার a ডট b মানে কি বলো? a ডট b মানে হচ্ছে ax bx প্লাস ay by az bz। তো আসো এখান থেকে হিসাব করি। এই i এর জায়গায় আছে 2m, এটা হচ্ছে ax আর এখানে হচ্ছে bx আর এখানে j নাই মানে হচ্ছে ay মানে 0। ay এর জায়গায় কত বসবে? 0 বসবে। আর এখানে আছে j, তার মানে by মানে m। আর এখানে হচ্ছে az আছে, az মানে হচ্ছে -100 আর এখানেও bz আছে, bz মানে হচ্ছে কত? -10। আশা করছি জিনিসটা বুঝতে পেরেছো। ওকে, তাহলে আমরা লিখতে পারি ym into ax into 3 plus 0 into m plus az bz। az এর জায়গায় আছে -100 -10 is equal to 0 বা এখানে 6m minus 100 1000 is equal to এত। তাহলে m সমান কত হবে? 1000 divided by 6। তো আনসারটা কত আসে একটু বলো। আচ্ছা, মাইনাস আসবে তো এখানে, সরি এখানে প্লাস হবে, বুঝছো? কারণ এই যে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তার খেয়াল করি নাই। অতএব এখানে একটা -1000 আসবে। তাহলে মাইনাস কত আসতেছে? 166.67 না নাকি? জি স্যার। ওকে, এই যে চলে আসছে এম এর মান চলে আসলো আমাদের। তাহলে দুটো ভেক্টর লম্ব কিনা জানতে গেলেও আমাদের কি লাগবে? ডট গুণন লাগবে। ডট গুণনের ব্যবহার, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে ডট গুণন ইউজ হবে, দুটো ভেক্টরের লম্ব কিনা জানতে ডট গুণন ইউজ হবে। আর কি ইউজ আছে দেখি আমরা ডট গুণনের।
তাহলে ডট গুণনের আরেকটা ইউজ করার আগে আমরা জানবো হচ্ছে অভিক্ষেপ আর উপাংশকে আরেকবার স্মরণ করাতে চাই। অভিক্ষেপ আর উপাংশ কি একই জিনিস না ভিন্ন জিনিস রে? একই। একই না? উপাংশের মানে হচ্ছে অভিক্ষেপ। দুটোটা একই, এটা পড়াইছিলাম আমি না? স্যার না, মানে উপাংশের মানে তো মাথা অভিক্ষেপ। ফাটাই দিব একদম ধরে, মাথা ফাটাই দিব। উপাংশের মান অভিক্ষেপ ঠিক আছে, কিন্তু অভিক্ষেপ আর উপাংশ এক জিনিস না। এটা অনেকটাই কিসের মতো আমি একদিন আলোচনা করছিলাম, এটা হচ্ছে গিয়ে বেগ দ্রুতির মতো। দ্রুতি আর বেগের মতো। বেগ কি রাশি? ভেক্টর। দ্রুতি কি? স্কেলার। তফাৎ কি তাদের মধ্যে? শুধুমাত্র দিকের তফাৎ। কিন্তু দ্রুতির এককও এটা, বেগের এককও এটা। তার মানে বেগের মানটাই হচ্ছে দ্রুতি। কিন্তু এটা বলা যাবে না যে দ্রুতিকে বেগ বলা যাবে না। অর্থাৎ দ্রুতি আর বেগ এমন দুইটা রাশি যাদের মান সমান, কিন্তু আসলে রাশি দুইটা সেম না। মান সমান হলেই যে তারা সমান হবে তা না। হ্যাঁ, মানে বেগের মানটাই হচ্ছে দ্রুতি, কিন্তু দ্রুতিকে বেগ বলা যাবে না, কারণ দ্রুতি একটা স্কেলার রাশি, বেগ একটা ভেক্টর রাশি। তাহলে অভিক্ষেপও তো এমনি একটি মান প্রকাশ করে, শুধু মান হচ্ছে অভিক্ষেপ, আর উপাংশ একটি ভেক্টর প্রকাশ করে, আর উপাংশের মানটাই হচ্ছে কি অভিক্ষেপ। আচ্ছা, তাহলে আমরা সেটা নিয়ে আরেকবার রিভিউ করতেছি জিনিসটা, একটু দেখো। এটা একটা ভেক্টর, আরেকটা ভেক্টর হচ্ছে গিয়ে এইটা। দুইটা ভেক্টরের আমি দিক দেখাচ্ছি, এটা এদিকে, এটা এদিকে। মনে করো এটা এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর। তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, এটা। এখন আমরা যদি অভিক্ষেপ বের করতে চাই, আমরা বি এর অভিক্ষেপ বের করতে চাই। কার অভিক্ষেপ বের করতে চাই? বি এর অভিক্ষেপ। কার উপর? এ এর উপর। তাহলে আমরা কি করব? বি এর এই শীর্ষবিন্দু থেকে এ এর উপর একটা লম্ব টেনে দিব, এই যে এটা। তো লম্ব টানার ফলে যে ঘটনাটা ঘটলো, এই যে এখান থেকে যে এই যে এইটুকু অংশ কেটে কাটা গেল, এইটাই হচ্ছে গিয়ে বি এর অভিক্ষেপ। আর এটাকে আমরা লিখি কি? প্রজেকশন অফ বি আপন এ। মানে বি এর অভিক্ষেপ কার উপর? এর উপর। বি এর অভিক্ষেপ এর উপর। এবং এটাকে আর একটু ভিন্ন ভাষায় স্যার লিখছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে। অভিক্ষেপ বের করতে গেলে কিভাবে করতে হয়? যার অভিক্ষেপ তাই সেই ভেক্টরের মান ইনটু তাদের মধ্যবর্তী কোণের কোসাইন, এই যে এটা। তার মানে প্রজেকশন অফ বি আপন এ, এর উপর বি এর অভিক্ষেপ ইজ ইকুয়াল টু বি এর মান ইনটু কি? cos থিটা। একইভাবে আমি যদি বলি বি এর উপর এর অভিক্ষেপ বের করো, তাহলে আমরা কি করব? এ থেকে বি এর উপর একটা কি টেনে দিব? লম্ব টেনে দিব, এই যে টেনে দিলাম। তো লম্ব টানার ফলে যে ঘটনাটা ঘটলো, সে বি থেকে এইটুকু অংশ কেটে নিছে। এটাকে আমরা বলতে পারি প্রজেকশন অফ, এটাকে আমরা বলতে পারি প্রজেকশন অফ এ, মানে এর অভিক্ষেপ কার উপর? বি এর উপর। এই যে দেখো, বি এর মাথার উপরে এ, দেখো জিনিসটা দিয়ে সহজে বোঝা যাচ্ছে। বি এর মাথার উপরে এ, দেখো, তার মানে বি এর উপরে এ এর অভিক্ষেপ। তাহলে প্রজেকশন অফ এ আপন বি, মানে বি এর উপর অভিক্ষেপ। তাহলে ওটাকে কিভাবে লিখতে পারি? সমান সমান যার অভিক্ষেপ সেই ভেক্টরটার মান ইনটু তাদের মধ্যবর্তী কোণের কোসাইন। এটা ছিল অভিক্ষেপ। এটা কিন্তু উপাংশের মান, বাট উপাংশ বলা যাবে না, এটা হচ্ছে উপাংশের মান। উপাংশ একটি ভেক্টর। তাহলে ভেক্টর বুঝাইতে গেলে এটার সাথে এই পুরো জিনিসটা একটা মান প্রকাশ করছে, এই পুরো জিনিসটা একটা মান প্রকাশ করছে। অতএব এখানে কোনো ভেক্টর নাই, এখানে কোনো ভেক্টর নাই। তাহলে এটা শুধু অভিক্ষেপ বোঝাচ্ছে, যা হচ্ছে উপাংশের মান। অভিক্ষেপটা হচ্ছে উপাংশের শুধু মান, কিন্তু বলা যাবে না যে অভিক্ষেপ ইজ ইকুয়াল টু উপাংশ।
এটা বলা যাবে না। তাহলে তোমরা লিখে রাখো নোটটা, অভিক্ষেপ কিন্তু উপাংশ নয়। অভিক্ষেপ কিন্তু উপাংশ নয়, শুধু মানের ব্যাপারটা স্মরণ রাখবা, দ্রুতি আর বেগের বিষয়টা। আচ্ছা, অভিক্ষেপের কথাটা বলা গেল, এখন আমরা উপাংশ আর অভিক্ষেপের মধ্যে সম্পর্ক স্থাপন করব। তো লিখো উপাংশ ও অভিক্ষেপের সম্পর্ক স্থাপন করব আমরা। তো কিভাবে সম্পর্ক স্থাপন করব আমরা লিখতেছি, দেখো, অভিক্ষেপ ইজ ইকুয়াল টু মডুলাস অফ উপাংশ। উপাংশ তো একটা ভেক্টর, এই জন্য দেখো আমরা উপাংশের দুই পাশে কি দিছি, মডুলাস দিছি। তার মানে কি বুঝাচ্ছে বলতো, এটা এই জিনিসটা কি মিন করতেছে বলতো, এই জিনিসটা কি মিন করতেছে? ভেক্টর। হ্যাঁ, না এই জিনিসটা কি ভেক্টর মিন করতেছে না শুধু মান মিন করতেছে? মান। শুধু মান। এই যে মডুলাস যদি না দিতাম তাহলে ভেক্টর মিন করতো, কিন্তু উপাংশ একটি ভেক্টর, তার দুই পাশে আমরা মডুলাস দিছি, তার মানে কি বুঝাচ্ছে, এটা উপাংশের মান বুঝাচ্ছে। আর উপাংশের মানটাই ইজ ইকুয়াল টু কি লিখছি স্যার? অভিক্ষেপ লিখছি। কোনো কনফিউশন থাকলে বলতে পারো। তুমি যখন কোন একটা ভেক্টরের মান বের করো, এটা হচ্ছে ভেক্টর, ভেক্টরে যখন মান বের করো তখন তুমি কি দাও? মডুলাস দাও। তাহলে উপাংশ তো একটা ভেক্টর, তাহলে তার আমি যখন মান বের করব তার দুই পাশে মডুলাস দিব, আর সেই মানটাই তো অভিক্ষেপ। তাহলে অভিক্ষেপ ইজ ইকুয়াল টু মডুলাস অফ উপাংশ, উপাংশের মান। এবার যদি উল্টাটা চিন্তা করি স্যার, এখন তোমাকে যদি বলি স্যার উপাংশ বের করো, হ্যাঁ, তাহলে উপাংশ কিভাবে বের করব? অভিক্ষেপের সাহায্যে। এইটা লিখে রাখো, খুবই গুরুত্বপূর্ণ ম্যাটার। অভিক্ষেপ উপাংশ ভেক্টর, উপাংশ তো একটি ভেক্টর, তার উপর একটা ভেক্টর সাইন দাও। এই উপাংশ ভেক্টর ইজ ইকুয়াল টু অভিক্ষেপ ইনটু, ইনটু মানে এটা আবার ক্রস গুণন চিন্তা করিও না, এটা নরমাল গুণন। আমরা একটা মানের সাথে ঘটনা ঘটাচ্ছি, নরমাল গুণন ইনটু একক ভেক্টর। বলে স্যার কার একক ভেক্টর? একক ভেক্টরটা কার? যার উপর অভিক্ষেপ, অভিক্ষেপ যার উপর অভিক্ষেপ তার একক ভেক্টর। লিখে রাখো, এগুলো নোট গুলো খুব গুরুত্বপূর্ণ। তার একক ভেক্টর, এটা নোট। উপাংশ বের করতে গেলে কি লাগবে? অভিক্ষেপ লাগবে, অভিক্ষেপের সাথে কি গুণ করে দিব? যার উপর অভিক্ষেপ তার একক ভেক্টর। মানে এর মানেটা হচ্ছে গিয়ে, মনে করো আমি বললাম যে এই যে সবুজ জিনিসটা স্যার মুছে দিলাম, এটাও মুছে দিলাম। আচ্ছা, এখন বলো তো কার উপর কার অভিক্ষেপ? এখানে এর উপর বি এর অভিক্ষেপ, তাহলে এখানে বসাবো কোনটা? বি এর অভিক্ষেপ। অভিক্ষেপটা বসাইলাম, বি এর অভিক্ষেপ বসাইলাম, এটা হচ্ছে পুরোটাই মান। এবার পাশে গুণ হবে কি? একটা একক ভেক্টর। কার একক ভেক্টর? যার উপর অভিক্ষেপ তার একক ভেক্টর। বলতো কার উপর অভিক্ষেপটা হয়েছে? এ ভেক্টরের উপর অভিক্ষেপটা হয়েছে, তাহলে এ ভেক্টরের একক ভেক্টর বসবে, তাহলে এ ক্যাপ। এ ভেক্টরের একক ভেক্টর বুঝাইতে গেলে কি করতে হবে? এ ক্যাপ। আর একক ভেক্টর বের করার সিস্টেম তোমাদের কাছে শিখাইছিলাম। তাহলে উপাংশ কিভাবে বের করব? অভিক্ষেপ ইনটু, অভিক্ষেপটা কার উপর? এখন তুমি মনে করো অভিক্ষেপটা নিশ্চয় এর উপর অভিক্ষেপ। কার অভিক্ষেপ? এর উপর বি এর অভিক্ষেপ। এর উপর কার অভিক্ষেপ? বি এর অভিক্ষেপ। এই যে অভিক্ষেপটা বসছে, বি এর অভিক্ষেপ বসছে, ইনটু একক ভেক্টর। একক ভেক্টরটা কার হবে? যার উপর অভিক্ষেপটা আঁকা হয়েছে। এই যে এ ভেক্টরের উপরই তো অভিক্ষেপটা আঁকা হয়েছে, তাহলে এ ভেক্টরের একক ভেক্টর হবে, এ ভেক্টরের একক ভেক্টর হবে।
এখন যদি স্যার উল্টাটা বলতাম, এই ক্ষেত্রে মনে করো আমি যদি এইটার উপরে আঁকতাম অভিক্ষেপ, দেখি রিপন বলতো কি হইতো। এখানে স্যার কি লিখতাম, যদি এটা নিতাম? মডুলাস অফ এ হ্যাঁ cos থিটা স্যার বি ক্যাপ, রাইট, ভেরি গুড। একক। হ্যাঁ, মানে যার অভিক্ষেপটা নিবা সেটার মান বসবে, এবং সাথে বসবে কি যার উপর আঁকছো তার একক ভেক্টর। যদি গুণ করে দাও তাহলে আমরা কি পেয়ে যাব, উপাংশ ভেক্টরটা পেয়ে যাব। কথা বুঝাইতে পারলাম নাকি বুঝাইতে পারি নাই? ক্লিয়ার? সবার জিনিসটা ক্লিয়ার? কনফিউশন থাকলে বলতে পারো। কোনো কনফিউশন থাকলে বলতে পারো। তাহলে আমরা অভিক্ষেপ বের করতে পারি, আর অভিক্ষেপের সহায়তায় আমরা উপাংশ বের করতে পারি। অনেক সময় বলতে পারে এ এর উপর বি এর উপাংশ বের করো, হ্যাঁ, বি এর উপর এ এর উপাংশ বের করো। হ্যাঁ, তো সেটা কিভাবে বের করবো আমরা? এ এর উপর বি এর উপাংশ যখন বের করব, তখন এটা কি মিন করবে, এই যে এই জিনিসটা কিসের উপর কি আঁকছিলা বলতো? এটা বি এর উপর এ এর অভিক্ষেপ, কার উপর? সরি, এ এর উপর বি এর অভিক্ষেপ। এই যে কালোটা কি ছিল? আমি সবুজটা মুছে দেই, এটা মুছে দেই, তাহলে ইজি হবে, নাহলে কনফিউশন লাগাবে। এই যে তাহলে এখন আমরা প্রথমে আঁকছি কি, বি এর অভিক্ষেপ কার উপর? এ এর উপর। বি এর অভিক্ষেপ কার উপর? এ এর উপর। তাহলে তো আমরা এটাও বলতে পারি যে এ এর উপর বি এর উপাংশ, এ এর উপর বি এর উপাংশ বলতে পারি এটাকে। কোনটাকে? এ ভেক্টরের উপর বি ভেক্টরের উপাংশ, এই যে এটা বলতে পারি। কারণ এখন তো এটা একটা ভেক্টর প্রকাশ করছে, এই যে সাথে একটা একক ভেক্টর আছে। আর পরেরটাকে বলতে পারি কি, বি ভেক্টরের উপর এ ভেক্টরের উপাংশ। তাহলে দেখো, উপাংশ বের করতে গেলে সাথে একটা কিন্তু ভেক্টর থাকে, দেখো এই যে একক ভেক্টর থাকে। কিন্তু দেখো তো, অভিক্ষেপ যখন বের করছিলা তখন কি কোনো একক ভেক্টর ছিল? এইদিকে তাকাও তো, এই যে অভিক্ষেপের দিকে, এটাতে কি কোনো ভেক্টর ছিল? ছিল না, দেখো। আবার একইভাবে এটা যদি বলি স্যার, এই যে এটা ছিল কি cos থিটা, দেখো এখানে কোনো ভেক্টর ছিল? এটা তো শুধু মান মিন করতেছে। কিন্তু উপাংশ যখন বলছো, দেখো এই যে একটা একক ভেক্টর থাকছে। আর একক ভেক্টর কিভাবে বের করে তোমরা সেটা নিশ্চয়ই জানো। একক ভেক্টর বের করার সিস্টেমটা তোমরা নিশ্চয়ই জানো। একক ভেক্টর কিভাবে বের করব সেটা সিস্টেম আমরা কিভাবে বলছিলাম। একক ভেক্টর বের করতে, মনে করো এ একটি ভেক্টর, এর একক ভেক্টর নির্ণয় করো, এর একক ভেক্টর নির্ণয় করো। তাহলে কি বলছিলাম, এ ভেক্টরের একক ভেক্টর হচ্ছে এ ক্যাপ ইজ ইকুয়াল টু এ ভেক্টর নিজেই, এবং নিচে বসবে এ ভেক্টরের কি মান। তাহলে কোনো একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলেই তার কি বের হয়ে যায়, একক ভেক্টর বের হয়ে যায়। আমরা এটা শিখছিলাম। তাহলে এ ভেক্টরের একক ভেক্টর তো আমরা বের করতে পারবো। আচ্ছা, তো এখন আমরা যেহেতু এগুলা আবার মানে জিনিসগুলো আবার রিপিট করছি, এই জিনিসটা এগুলো আগেই পড়ছিলাম আমরা। যদি দরকার হয় তোমরা আগের লেকচারগুলো আবার দেখে আসবা, কোনো সমস্যা নাই। একটা জিনিস বোঝার জন্য আগে জিনিসগুলো ভালোভাবে, কারণ এই জিনিসগুলো তো তোমার এখানেই শুধু লাগবে যে তা না, এগুলো সামনের চ্যাপ্টার গুলো তো দরকার হবে তোমার। তাই বারবার এগুলো দেখে আসবা, মাথায় যখন গেঁথে যাবে জিনিসগুলো আর ভুলবা না, তখন বারবার এটার অ্যাপ্লিকেশন আসলে তুমি ব্যবহার করতে পারবা। এখন আমরা 3 নাম্বার ব্যবহারটা করতে যাচ্ছি। 3 নাম্বার ব্যবহারের জন্য এখন পূর্ব প্রস্তুতি স্বরূপে এই জিনিসগুলো বুঝলাম। এখন আমরা হেডিংটা কি দিব? 3 নাম্বার ব্যবহারের জন্য অভিক্ষেপ এবং উপাংশ নির্ণয়। অভিক্ষেপ এবং উপাংশ নির্ণয়। এখানেও কোন গুণনের ব্যবহার আসবে? ডট গুণনের ব্যবহার। এটাই তো ডট গুণন ব্যবহারের 3 নাম্বারটা। তো আমরা তো সূত্র জানি, এ ডট বি সমান সমান এ এর মান বি এর মান ইনটু cos থিটা
is equal to ax bx, ay by and az bz লিখলাম। এখন তোমাকে যদি প্রশ্ন করি আমি, তারা বলো a এর উপর b এর অভিক্ষেপ বলো, b এর অভিক্ষেপ কত বলো, তারা বলো। সে কি নাই? সে তো নাই। মুন বল, মুন এর উপর বি এর অভিক্ষেপ। এর উপর বি এর অভিক্ষেপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে লিখে দিছি, বল। স্যার এ cos থিটা বি ক্যাপ। আরেকজন বলো। হুমায়রা বলো। বি মডুলাস বি cos থিটা। হ্যাঁ বলো। স্যার এটা মডুলাস বি cos থিটা। হ্যাঁ এই তো এটা। বা কি লিখতে পারি, প্রজেকশন অফ বি আপন এ, যার অভিক্ষেপ সে উপরে থাকবে, যার উপর তার মাথার উপরে থাকবে। এই যে এ নিচে আছে, এর মাথার উপরে কি বি, তার মানে বি এর অভিক্ষেপ, যে উপরে থাকবে তার অভিক্ষেপ, আর যার উপর সে নিচে থাকবে এটা। আবার বি এর উপর এ এর অভিক্ষেপ কি হবে? আমি বারবার এই জিনিসগুলো লিখতেছি কেন, কারণ তোমাদের মাথায় যাতে গেঁথে যায়। এটা কিন্তু আমি একটু আগেও পড়াইছি, তুমি কিন্তু কনফিউশনে পড়ে যাচ্ছ, এই জন্য বলতেছি বারবার জিনিসগুলো পড়তে হবে, নাহলে আসবে না। মডুলাস অফ এ cos থিটা। এখন দেখো এটাকে লিখবো প্রজেকশন, কার প্রজেকশন? এ এর প্রজেকশন কার উপর? বি এর মাথার উপর। এই যে বি নিচে, দেখো বি এর মাথার উপরে এ, তাহলে এটা তো অভিক্ষেপ বুঝাইছে। এখন আমি তো উপাংশ বের করবো, অভিক্ষেপ আর উপাংশের সম্পর্ক বলছি না, নির্ণয়, সেটা বের করবো আমরা। আচ্ছা গেল গা। এখন আমরা এটাকে ভিন্ন ভাবেও বের করতে পারি, বলে স্যার কিভাবে? হ্যাঁ, এ এর উপর, এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ কত? বি cos থিটা is equal to ax bx, ay by, az bz। নিচে কি? নিচে হচ্ছে শুধু এ ভেক্টরের মান। এই জিনিসটা বুঝতে পারছো কিনা? এটা কোত্থেকে আসছে? আমি একটু আগে লিখছি এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ এটা, এই যে এটা। এখন আবার লিখছি এটা সমান এটা। হাউ ইট পসিবল? কিভাবে আমি লিখতে পারলাম? দেখো কিভাবে লিখতে স্যার পারলাম। আমি বলি। হ্যাঁ বলো, বল। আমরা যেটা লিখছি যে ভেক্টর এ ডট ভেক্টর বি ইজ ইকুয়ালস টু মডুলাস এ ভেক্টর, এরপরে মডুলাস বি ভেক্টর cos থিটা ইজ ইকুয়ালস টু ax bx প্লাস ay by প্লাস az bz। ওখানের মধ্যে যখন আমরা এই মডুলাস এ ভেক্টর কোড দিকে নিয়ে গেলে তাহলে ওই অভিক্ষেপটার আচ্ছা। মান ওটা হয়। মানে একটা বীজগণিত করছি আমরা শুধু। এই যে এখানে সাবা যেটা বলতে চাচ্ছে, এই জায়গায় আমাদের বি অভিক্ষেপ তো এটা, অনেক সময় তো সরাসরি বি এর মান নাও দেয়। এই যে উপরে যে বিষয়টার কথা সে বলছিল, সেটা হচ্ছে কি, এই যে এটা থেকে আসছে। এটা থেকে কিভাবে আসছে? কারণ অভিক্ষেপ এর উপর বি এর অভিক্ষেপ মানে বি cos থিটা এর মান বের করব। এখন বি এর মান তো সরাসরি নাও দেয়া থাকতে পারে, বা থিতার মানও তো সরাসরি প্রশ্নে দেয়া নাও থাকতে পারে। তখন তুমি কিভাবে বের করবা? থিতার মান দেয়া নাই প্রশ্নে, মনে করো এই থিতার মান 60 ডিগ্রি 30 ডিগ্রি এগুলো কিছু দেয়া নাই,
তখন তুমি কিভাবে বের করবা? তখন তুমি এইটা সহায়তা নিবা। এই যে দেখো বি কস থিটা রেখে দিলা, এটাই তো এ এর উপর বি এর অভিক্ষেপ এটা। আর এই এটাকে এই পাশে নিয়ে যাও, তাহলে কি এটা নিচে চলে যাবে না? এই যে দেখো নিচে চলে আসছে। যদি প্রশ্নে কোণ সরাসরি দেয়া না থাকে, এই যে কোণ দেয়া যদি না থাকে, আর যদি বি এর মান দেয়া না থাকে বা বের করতে না পারো, তখন তোমাকে এই সিস্টেমে কি করতে হবে? অভিক্ষেপের মান বের করতে হবে। একইভাবে যদি তুমি বি এর উপর এ এর অভিক্ষেপ বের করতে চাও, তাহলে সেটা কিরকম হবে? তাহলে সেটার জন্য কি বি এর উপর এ এর অভিক্ষেপ এ কস থিটা, তাহলে তুমি এ কস থিটাকে রেখে দিবা। তাহলে তুমি কাকে রেখে দিবা? এ কস থিটাকে রেখে দিবা। হ্যাঁ, তুমি এ কস থিটাকে রেখে দিবা, এ আর এই কস থিটা রেখে দিবা, তাহলে এটা চলে যাবে কোথায়? নিচে। তাহলে আমরা লিখতে পারি বি এর উপর এ এর অভিক্ষেপ কতভাবে বের করা যায় দেখলা? অতএব তুমি সিস্টেম গুলো শিখে রাখতে হবে তোমাকে, উপায় যে কোনো একটা না একটা কাজে লাগবে। তাহলে দেখো এই যে বিটা কোথায় চলে যাবে? নিচে চলে যাবে। এই কস থিটা এর মান বের করবা তুমি। তাহলে উপরে কি থাকছে? ax bx ay by প্লাস az dz। বুঝাইতে পারলাম জিনিসটা? আচ্ছা, এরপরে আমরা যে জিনিসটা করতে চাচ্ছি সেটা হচ্ছে উপাংশ কিভাবে বের করব আমরা। উপাংশ কিভাবে নির্ণয় করব? প্রশ্নে যদি এরকম করে আমাদেরকে দুটি ভেক্টর লিখে নাও প্রশ্নটা। এই যে স্যার এই পাশে দিয়ে লিখতেছে দুটি ভেক্টর, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এ কত দিল, বি কত দিল। এ হচ্ছে 30i, আমরা আগে যেগুলো লিখছিলাম ওগুলাই, নতুন কিছু আনতেছি না, একটা দিয়ে সব বুঝাই ফেলতেছি আর কি। 3i 4j n - 10k, এটা হলে এ ও বি এর উপাংশ নির্ণয় করো। এ ও বি এর উপাংশ নির্ণয় করো। এ ও বি এর উপাংশ নির্ণয় করো। আচ্ছা, তো এ ও বি এর উপাংশ যদি নির্ণয় করতে হয়, তাহলে এ এর উপাংশ বি এর উপাংশ নির্ণয় করতে হবে। তো এ এর উপাংশ তো এ এর উপাংশ কার উপর? এ এর উপাংশটা কার উপর, বা বি এর উপাংশটা কার উপর? হ্যাঁ, আমি মনে করো বি এর উপাংশ বের করতেছি। বি এর উপাংশ কার উপর? এ এর উপর বি এর উপাংশ, ওই অভিক্ষেপের মতো আর কি। এ এর উপর বি এর অভিক্ষেপ। তো উপাংশ বের করতে গিয়ে স্যার ফর্মুলা ইউজ করছিলাম, তোমাদের নিশ্চয় মনে আছে। উপাংশ বের করতে গিয়ে আমরা ফর্মুলা বের করছিলাম কিভাবে? এ এর উপর বি এর উপাংশ কার উপাংশ? বি এর উপাংশ। এ এর উপর বি এর অভিক্ষেপ কার অভিক্ষেপ? বি এর অভিক্ষেপ। এই যে, তাহলে বি এর উপাংশ বি এর অভিক্ষেপ, মডুলাস বি ভেক্টর। আমরা শুধুমাত্র এই অভিক্ষেপের মানটা আগে বসাবো। অভিক্ষেপের মানটা আগে বসাবো cos থিটা। যেহেতু এটা উপাংশ বলছে, সাথে একটা ভেক্টর থাকতে হবে। কোন ভেক্টর? একক ভেক্টর। কার একক ভেক্টর? বি এর উপাংশ কার উপর? এ এর উপর, এ এর একক ভেক্টর। এই যে, এটা হচ্ছে অভিক্ষেপের মান, সাথে একটা একক ভেক্টর দিলেই হয়ে যাবে কি? উপাংশ। তাইলে এই অভিক্ষেপের সাথে তুমি যদি একটা একক ভেক্টর দিয়ে দিতা, তাহলে সেটা আর অভিক্ষেপ থাকতো না, সেটা উপাংশ হয়ে যেত। কার একক ভেক্টর? এখানে তোমরা মনে রাখবা, এখানে যদি বি দাও তাহলে এখানে এ একক ভেক্টর দিবা, এখানে যদি এ দাও তাহলে এখানে বি এর একক ভেক্টর হবে। তাহলে তোমাদের জন্য আরো ইজি হয়ে গেল। এবার যদি বি এর উপর এ এর উপাংশ, তাহলে কিভাবে হবে বলতো? এ এর মান cos থিটা ইনটু বি ক্যাপ। পাই গেলাম এটা। আচ্ছা, এখন এ ও বি এর উপাংশ নির্ণয় করো। তাহলে বি এর উপাংশ এটা, এ এর উপাংশ নিচেরটা। আগে একটা একটা বের করি আমরা।
আচ্ছা, এখন আমরা বি কস থিটাটা বের করি। তো বি কস থিটাটা বের করতে গেলে আমরা কোন সূত্রটা ব্যবহার করতে পারি? একটু আগে বলছিলাম, এই যে কোণ তো দেয়া নাই প্রশ্নে। এখন কোণ দেয়া থাকলে না তুমি থিটা বসাইতে পারতা, কোণ তো দেয়া নাই। তো এখন কেমনে বের করবা? এই যে এটা সমান কি, এটা সমান এটা, এখানে তো আর কোণের দরকার হচ্ছে না। দেখো তোমরা, ax bx ay by az bz, নিচে হবে এই ভেক্টরের মান। এই ভেক্টরের মান তো আমরা এখান থেকে বের করতেই পারি, এই ভেক্টরের মান তো আমরা সহজেই বের করে নিতে পারি। এই ভেক্টরের মান কত? এই ভেক্টরের মান হচ্ছে গিয়ে √109। তোমরা ক্যালকুলেশন করে দেখো, 30 স্কয়ার প্লাস 100 স্কয়ার মাইনাস 100 স্কয়ার করলেও 109 আসবে, এই ভেক্টরের মান চলে আসবে এটা। আচ্ছা, এখন বলতেছে এখানে বি ভেক্টরের মান, তো বি ভেক্টরের মানও বের করে না, আমাদের তো বি ভেক্টরের মান লাগতেছে না, এই ভেক্টরের মান লাগতেছে, বি ভেক্টরের মান লাগতেছে না। কেন? কারণ আমরা এই জায়গায় তো কি বসাবো, বি কস থিটার জায়গায় তো বসাবো ax bx প্লাস ay by প্লাস az bz, আর নিচে কি বসবে স্যার? বি কস থিটার জায়গায় নিচে হবে এই ভেক্টরের মান এই জায়গায়, আর পাশে কি থাকবে? a ক্যাপ, একক ভেক্টর। তাহলে এই জিনিসটা আমরা নির্ণয় করে ফেলি আগে। উপরে কি ax bx ay by আসো, এই যে ax এটা আর ax এটা, আর এটা হচ্ছে bx, 3 30 কত? উপরে 90 প্লাস, আর এখানে j নাই, আর এখানে j আছে, তাহলে 0 হবে, 0 ইন্টু 4 0 হবে। আর এখানে হচ্ছে -100, এখানে হচ্ছে -10, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তার মানে এখানে 1000 বসবে। আর নিচে বসবে এ ভেক্টরের মান 109, √109 বসলো। আর পাশে থাকতেছে কি? একক ভেক্টর, এ একক ভেক্টর। হ্যাঁ, এবার এ একক ভেক্টর কেমনে বের করবা? এ একক ভেক্টর বের করার ব্যাপারটা কি ছিল? এ একক ভেক্টর কেমনে বের করবা? এই যে স্যার উপরে দেখাই দিচ্ছি, এ ক্যাপ মানে কি? উপরে থাকবে এ ভেক্টরটা নিজেই, আর নিচে থাকবে এ ভেক্টরের মান। তাইলে আসো, এ ভেক্টরটা নিজেই মানে কি? এ ভেক্টরটা নিজেই মানে কি বলো? এ ভেক্টরটা কত? 30i মাইনাস 100k, আর নিচে থাকবে এ ভেক্টরের মান √109। এই যে এটা হচ্ছে একক ভেক্টরের মান, সরি এ ভেক্টরের মান। এ ভেক্টরের মান কি এটা? আমি এই জায়গায় একটা জিনিস ভুল লিখছি, এই যে এ ভেক্টরের মান হচ্ছে কি আসলে 10, এখানে 10 আসবে, 10 √109, এটা হচ্ছে এ ভেক্টরের মান। তাহলে এখানেও 10 √109 এটা আসবে এ ভেক্টরের মান। হ্যাঁ, এটা হচ্ছে এ ভেক্টরের মান। আচ্ছা, এ ভেক্টরের মান যদি এটা হয়, এই যে নিচে 10 এটা, তাহলে একক ভেক্টর কত পাইছো তোমরা? এই যে দেখো তো, এটা না একক ভেক্টর? একক ভেক্টর পাইছো 30i মাইনাস 10k, এটা আমরা এখন বসাই দিব, -10k নিচে হচ্ছে 10 √ এত। একক ভেক্টরের মান এটা তো আসলে ইয়া বসবে, আচ্ছা আচ্ছা, একটু ক্যালকুলেশন করি আগে, পরে এই মানটা বসাচ্ছি, দাঁড়াও। আগে নিচে ক্যালকুলেশনটা সেরে ফেলি, পরে এ এর একক ভেক্টর বসাবো। আচ্ছা, এখানে কত বলতো? 1090 না? নিচে তো হচ্ছে একক ভেক্টরের মান, এই যে এ ভেক্টরের মান হচ্ছে কত বসছে? 10 √109, আর উপরে কত? উপরে হচ্ছে 1000, আর এখানে 900, তাহলে 1900 বসবে উপরে। উপরে যদি 1900 বসে, এটা ক্যালকুলেশন করলে কত আসে একটু দেখো তো, এটা ক্যালকুলেশন করলে কত আসে একটু বলো। এটা ক্যালকুলেশন করলে কত আসে বলো তো একটু আমাকে। স্যার 104.4। 100
4.4। 104.4। আর আমরা যদি রুটে রাখতে চাই উপরে কত আসতেছে? 1900 আসতেছে। 1900 আসতেছে না উপরে? 1090। 1090, সরি, হ্যাঁ 1090। 1090 স্যার তাহলে উপরে 109 আর নিচে √109 হ্যাঁ হলো হ্যাঁ যদি হ্যাঁ, কাটাকাটি। উপরে এই 10 দিয়ে যদি আমরা কাটি তাহলে উপরে পাচ্ছি আমরা 109। কিভাবে পাইছি একটু দেখো, 1090 ছিল আর নিচে ছিল 10, এটা 10 ছিল। তো আমরা যখন এই 00 কেটে দিছি তাহলে 109 আর নিচেও √109। তাহলে দেখো উপরে 109 কে আমরা দুইবার রুট আকারে লিখতে পারি আর নিচে এই যে এটা। তাহলে এটা যদি কাটি আমাদের কি চলে আসে? এই যে, তোমাদের বেশি প্যারা মনে হইলে তোমরা এভাবে হইলে সুবিধা হয়, এভাবে হইলে মানে ইজিলি অঙ্কটা মিলে যাবে। দশমিকে নিলেও কোনো ক্ষতি নাই, সমস্যা নাই। এটা তাহলে এটা কোন জায়গায় পাইছি আমরা? এই √109টা কিসের মান পাইছি আমরা? √109 এই পুরো জিনিসটা ক্যালকুলেশন করে, এই জিনিসটা ক্যালকুলেশন করে আমরা এটা পাইছিলাম। তাই এই জায়গায় আমি √109 আর সাথে কি থাকতেছে বলতো? এ ক্যাপ। এই যে এ ক্যাপটার সাথে বসে যাচ্ছে। এই ক্যালকুলেশনটা বুঝছো কিনা আমাকে বলো, এই ক্যালকুলেশনটা বুঝছো কিনা? এই ক্যালকুলেশনটা বুঝছো কিনা? জি ওকে, জি স্যার বুঝছি। তাহলে এই যে বি cos থিটা, এই যে এটাকে স্যার ক্যালকুলেশন করলে এখানে √109 বসাইছি আর এখানে এ ক্যাপ বসছে। আচ্ছা, তারপরে এখন এ ক্যাপ মানে একক ভেক্টর, সেটা তো আমরা বের করছি। একক ভেক্টর কিভাবে বের করে? ওই যে উপরে দেখো বের করে রাখছি, এই যে এ ভেক্টরের একক ভেক্টর। এখন একক ভেক্টর এটা, এই পুরো জিনিসটা আমরা বসাই দিব 30i - 100k ডিভাইডেড বাই এটা। এটা এখন আমরা বসাই দিব, এই যে a 30i - 100k ডিভাইডেড বাই কত? 10 √109। এখন √109 এটা কাটা, তাহলে আমরা কত লিখতে পারি? 30i - 100k আর নিচে থাকছে কত? 10। বীজগণিতের ভাষায় আমরা এটাকে এভাবে লিখতে পারি, i কে এভাবে লিখতে পারি। তাহলে একটা শূন্য কেটে দাও, 3i, আর এখানে একটা শূন্য কেটে যাও, 10k। তাহলে আমরা বুঝতে পারতেছি বি এর উপাংশ কত আসবে? বি এর উপাংশ হচ্ছে এটা। দেখো তো এটা একটি ভেক্টর নাকি মান? এটা কি একটা ভেক্টর মিন করতেছে না মান মিন করতেছে? এটা কি একটা ভেক্টর মিন করতেছে। কেন? আই আছে, কে আছে, আই ক্যাপ আছে, কে ক্যাপ আছে। মান মিন করলে তো এই জিনিসগুলো থাকতো না, কোনো ভেক্টর থাকতো না। তার মানে উপাংশ একটি ভেক্টর, এটা প্রমাণিত হয়ে গেল। একইভাবে তোমরা বি এর উপর এর উপাংশ নির্ণয় করবে, এটা তোমাদের কাজ থাকবে। একই সিস্টেমে করতে করতে জিনিসগুলো এসে যাবে। তাহলে আজকে আমরা শিখে ফেললাম কি? ডট গুণনের ব্যবহার শিখে ফেললাম আজকে। এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে গিয়ে শূন্য ভেক্টর এবং ক্রস গুণনের ব্যবহার। ক্রস গুণন কোথায় কোথায় ব্যবহৃত হয়? তাহলে ডট গুণনের ব্যবহার শিখতে তিনটা। এক, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে ডট গুণন ইউজ হয়। দুইটা ভেক্টর লম্ব কিনা সেটা জানতে গেলে ডট গুণন ইউজ হয়। তারপরে যায় একটা ভেক্টরের উপর একটা ভেক্টরের অভিক্ষেপ বা একটা ভেক্টরের উপর একটা ভেক্টরের উপাংশ নির্ণয় করতে হলেও ডট গুণন ইউজ হয়। তাইলে মধ্যবর্তী কোণ লম্ব কিনা জানতে, তারপরে যায় হচ্ছে কি অভিক্ষেপ এবং উপাংশ বের করতে গেলেও আমরা ডট গুণন কি করতে হবে? ব্যবহার করতে হবে। এই তিন জায়গায় আমরা ডট গুণনের ব্যবহার পাইছি। এরপরে ক্রস গুণনের ব্যবহার পাবো। কিভাবে পাবো তোমরা বুঝতেই পারতেছো। লম্ব কিনা জানলাম, দুইটা ভেক্টর তো সমান্তরালও হতে পারে, আর দুইটা ভেক্টর সমান্তরাল হবে কিনা সেটা জানতে গেলে ক্রস গুণন লাগবে। ক্রস গুণনের ব্যবহার দুইটা ভেক্টর সমান্তরাল কিনা সেটা জানতে ইউজ হয়।
ক্রস গুণনের ব্যবহার কোথায়? দুটো ভেক্টর সমান্তরাল কিনা সেখানে ক্রস গুণন ব্যবহার হয়। তারপরে যাই, আরো দুই একটা আমরা ইউজ দেখতে পাবো ক্রস গুণনে। তারপর শূন্য ভেক্টরটা কি সেটা আমরা জানতে পারবো। শূন্য ভেক্টরটা সম্বন্ধে, শূন্য ভেক্টর আমরা পড়ছি, কিন্তু এসএসসি তে থাকতে আমরা শূন্য ভেক্টর পড়ছি। হ্যাঁ, আমি এখন আরেকবারও শূন্য ভেক্টরটা বুঝাই দেই, কারণ আগামী ক্লাসে তো আমরা শুধুমাত্র ক্রস গুণনের ব্যবহার করব। তখন শূন্য ভেক্টরটাও আমাদের একটু দরকার হইতে পারে। শূন্য ভেক্টরটা আমরা এসএসসি তে থাকতে পড়ছি, কিন্তু আমরা আসলে জানি না যে আমরা শূন্য ভেক্টর পড়ে ফেলছি, সেটা আমরা জানি না। আমার ঘরে কারেন্ট নাই, একটু পরে কেটে গেলেও যেতে পারে, কারণ আমার মোবাইলে চার্জ নাই। কারণ মোবাইলের ইন্টারনেট ব্যবহার করতেছি, ওয়াইফাই ব্যবহার করতেছি আমি ল্যাপটপে, এই কারণেই ঝামেলাটা হচ্ছে। মোবাইলের চার্জ চলে গেলে মোবাইল অফ হয়ে যাবে, ফলে ওয়াইফাই অফ হয়ে যাবে। আচ্ছা, শূন্য ভেক্টর। শূন্য ভেক্টর মানে কি? যে ভেক্টরের মান শূন্য, দিক নেই। যে ভেক্টরের মান শূন্য কিন্তু দিক নেই, সে ভেক্টরকে কি বলে? শূন্য ভেক্টর বলে। আচ্ছা, মনে করো এখানে হচ্ছে গিয়ে তোমার বাড়ি, এখানে তোমার স্কুল, আর এখানে হচ্ছে তোমার খেলার মাঠ। এখন আমি যদি বলি বাড়ি থেকে স্কুলের একটা ভেক্টর দিয়ে মিন করি এটা, আর স্কুল থেকে প্লেগ্রাউন্ড, স্কুল থেকে প্লেগ্রাউন্ডকে যদি আমি আরেকটা ভেক্টর দিয়ে মিন করি, পরপর যদি ভেক্টর দুইটা ক্রিয়া করে, তাহলে পরপর ক্রিয়া করলে কোন সূত্র আসবে মনে আছে? পরপর ক্রিয়া করলে এবং ভিন্ন ভিন্ন বিন্দুতে ক্রিয়া করলে কোন সূত্র আসবে? পরপর ক্রিয়া করবে, ভিন্ন ভিন্ন বিন্দুতে ক্রিয়া করবে, সেটা কোন সূত্র? সামান্তরিক। আমরা যদি বলি বহুভুজ সামান্তরিক সূত্র। হচ্ছে একই বিন্দুতে বহুভুজ হ্যাঁ, সূত্র। বহুভুজ। আর বহুভুজ সূত্রে কোনটা আসে? ত্রিভুজ সূত্র আসে না বহুভুজ সূত্র থেকে? আসে। তাহলে কেন ত্রিভুজ সূত্রের কথা আনতেছি? কারণ দেখো এখানে তিনটা জায়গা। এখন আমি যদি লব্ধি ভেক্টর বের করতে চাই, সরণ, বাড়ি থেকে স্কুলের সরণ, আবার স্কুল থেকে প্লেগ্রাউন্ডের সরণ, এখন আমি যদি বলি লব্ধি সরণ কোনটা, তাহলে লব্ধি সরণ হবে নিশ্চয়ই এটা। আচ্ছা, এটাকে আমরা অন্য কালার দিয়ে দেখি। লব্ধি সরণ ধরো এটা, তাহলে এটার দিক হবে কি? পূর্বের গুলার বিপরীত। এটার দিক হবে পূর্বের গুলার বিপরীত। এখন তোমাকে যদি বলি বাড়িটা এইচ, বাড়িকে এইচ দিয়ে প্রকাশ করলাম, প্লেগ্রাউন্ডকে পি দিয়ে প্রকাশ করলাম, তাহলে আমি যদি এখানে ত্রিভুজ বিধি খাটাই, এইচ এস ভেক্টর প্লাস যে দুইটা একই দিকে ক্রিয়াশীল, পরপর ক্রিয়াশীল, এইচ এস ভেক্টর, এরপর একটা হচ্ছে এস পি ভেক্টর ইজ ইকুয়াল টু কি হবে বলতো? পি এইচ ভেক্টর নাকি এইচ পি ভেক্টর? এপি ভেক্টর। হ্যাঁ, এইচপি। এইচপি ভেক্টর, স্যার, রাইট। এইচপি। হ্যাঁ, এইচপি ভেক্টর, কারণ এটা বিপরীত দিকে, এটা বিপরীত দিকে, এটা বিপরীত দিকে। জি স্যার। এই যে খাটলো এটা। এখন যদি স্যার এটা বলি যে খেলার মাঠটা, তুমি কোথা থেকে কোথায় গেছো? বাড়ি থেকে স্কুলে গেছো, স্কুল থেকে কোথায় গেছো? প্লেগ্রাউন্ডে গেছো। এখন যদি এমনটা হয় যে খেলার মাঠটা হচ্ছে বাড়ির ভিতরে, খেলার মাঠ কোথায়? বাড়ির ভিতরে। ধরো এটা বাড়ি, এটা বাড়ি, এখানে প্লেগ্রাউন্ড, বাড়ির ভিতরে প্লেগ্রাউন্ড, আমি আলাদা করে দেখাচ্ছি না, বাড়ির ভিতরে মনে করো প্লেগ্রাউন্ড, তাহলে এটা এইচ, বাড়ির ভিতরে প্লেগ্রাউন্ড আছে, মাঠ আছে। এখন আমি যদি বলি সে বাড়ি থেকে কোথায় গেছে?
স্কুলে গেছে। বাড়ি থেকে কোথায় গেছে? স্কুলে গেছে। আবার স্কুল থেকে কোথায় আসছে? বাড়িতে আসছে। কেন? খেলার জন্য। খেলার মাঠটা এখন বাড়ির ভিতরে। খেলার মাঠটা এখন বাড়ির ভিতরে। তাহলে আমি কয়টা ভেক্টর মিন করতে পারি? এইচ এইচএস। এইচএস মানে বাড়ি থেকে কোথায় গেছে? স্কুলে। প্লাস আবার স্কুল থেকে কোথায় আসছে? বাড়িতে আসছে। কেন? খেলার মাঠ বাড়ির ভিতরে। এখন বলতে পারি এইচএস এটা। এখন আমি তো এই জিনিসটাকে একটু ভিন্নভাবেও লিখতে পারি। আমি যদি বলি এইচএস, এটাকে তো স্যার মাইনাস এস এইচও লিখতে পারি। কারণ কি বলতো, একটা ভেক্টরকে যখন উল্টাবা তখন তার ডিরেকশন পাল্টে যায়, আর ডিরেকশন পাল্টে গেলে তখন সেখানে কি আসে? নেগেটিভ সাইন আসে। নেগেটিভ সাইন আছে। তাহলে স্যার যদি এইচএস এর জায়গায় এখানে কি বসাই দিই? এস এইচ বসাই দিই, তাহলে মাইনাস হবে না? মাইনাস হবে। আর তখন স্যার এখানে শূন্য লিখি, কিন্তু আমরা আসলে যেটা লিখি সেটা ভুল লিখি। শূন্য আসলে এটা একটা ভেক্টর। সবসময় মাথায় রাখবা, দুইটা ভেক্টরকে আমি এখানে যোগ করছি। যদি আমরা মান বিয়োগ করতাম 10 বিয়োগ -10 আর এটা +10, তাহলে শূন্য ঠিক ছিল। কিন্তু দুইটা ভেক্টর যখন এরকম শূন্য হয়ে যায় কাটাকাটি গিয়ে, তখন সেখানে কিন্তু কি হয়? শূন্য ভেক্টর হয়। এটা একটা শূন্য ভেক্টর। দুইটা ভেক্টরের যোগ বিয়োগে, মানের যোগ বিয়োগে না, মানের যোগ বিয়োগে কি আসে? শূন্য আসে। কিন্তু দেখো তুমি এখানে মানকে যোগ বিয়োগ করোনি, তুমি এখানে দুইটা ভেক্টরকে কি করছো? যোগ বিয়োগ করছো। তাতে কি পেয়েছো? তুমি শূন্য পেয়েছো। তাই তার মাথার উপরে কি দিতে হবে? শূন্য ভেক্টর দিতে হবে। এটাই হচ্ছে শূন্য ভেক্টর, যার কি নাই? মান নাই, যার কি নাই? দিক নাই। যে ভেক্টরের মান শূন্য কিন্তু দিক নেই, তাকে কি বলে? শূন্য ভেক্টর বলে। তো একইভাবে স্যার বলতে পারি, তুমি একটা ফুটবলকে, একটা টেনিস বলকে উপরের দিকে মেরেছো, মনে করো এটা মাটি, উপরের দিকে একটা ফুটবলকে কি করছো? ছুঁড়ে মারছো। ছুঁড়ে মারছো, এখানে আসছে সে, তো উপরে উঠছে, আবার সেটা নিচে তোমার হাতে চলে আসছে। তাহলে এটাও কি শূন্য ভেক্টরের এক্সাম্পল না? সোজা উঠছে, আবার সোজা তোমার হাতে চলে আসছে, তার মানে এটাও কি শূন্য ভেক্টরের এক্সাম্পল না? আমরা এক্সাম্পল দিছিলাম, মনে আছে তোমাদের নিশ্চয়ই এসএসসি থাকতে। এই যে এটা একটা বৃত্ত, আমি এক্সাম্পল গুলো খুব সুন্দর করে পড়াইছিলাম। মনে করো সে এই অবস্থান থেকে যাত্রা শুরু করছে, ঘুরে আবার এতে আসছে, তাহলে বলতো তার সরণ কত? 0 শূন্য। শূন্য। তাহলে এটাকে তুমি প্রকাশ করতে গেলে কি লাগবে? শূন্য ভেক্টর লাগবে, সরণ শূন্য। তেমনি ভাবে এখানেও খেয়াল করো না, সে উঠছে আবার নেমে আসছে আগের জায়গায়, তাহলে দুইটা ভেক্টর অপোজিট এন্ড কি ইকুয়াল না? যদি তুমি প্রকাশ করতে যাও, এটা যদি ও হয়, এটা যদি এ হয়, তাহলে ও এ একটি ভেক্টর, আবার উপর থেকে নিচে নামছে, প্লাস এ ও একটি ভেক্টর, তাহলে দুইটা ভেক্টরের যোগ করলে আমরা কি পাবো? শূন্য পাবো। তার উপরে একটা ভেক্টর সাইন দিতে হবে। কেন? কারণ এই দুইটা ভেক্টর তো মান না, এটা দুইটা তো ভেক্টর। ভেক্টর মিলে কি হয়েছে? শূন্য হয়েছে। কিন্তু মান হইলে তখন আর শূন্য দেয়া লাগতো না। তাহলে শূন্য ভেক্টরের উৎপত্তি কিভাবে তোমরা বুঝতে পারছো? তাহলে এসএসসি থাকতো আমরা এই জিনিসগুলোর এক্সাম্পল দেখতে পাইছিলাম, শূন্য ভেক্টরের এক্সাম্পল। ওকে, আজকে এই পর্যন্তই। আজকে আরেকটু পড়াইতাম, কারেন্ট এখনো আসে নাই, আমি দুঃখিত। আজকে আর পারতেছি না, আগামী ক্লাসে পড়াবো ইনশাল্লাহ। রেকর্ডিংটা পেয়ে যাবে তোমরা।